ওকে, আমি তাহলে সেই প্রশ্নগুলো করছি, কিন্তু আশা করছি তোমরা একটুখানি ভাবো জিনিসটাকে নিয়ে। ওকে, আগের দিনকে আমরা শ্বসনতন্ত্র নিয়ে আলোচনা করছিলাম, যেখানে আমরা বেসিক্যালি লাস্ট এই যে স্পাইরোমেট্রি বা স্পাইরোমিটার নামক যন্ত্রটা বা সেটার উপযোগিতা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই শ্বসন প্রক্রিয়ার আমাদের ফুসফুসের মধ্যে কিভাবে বায়ু যায় আর কিভাবে বেরোয়, এই যে পদ্ধতিটা সেটা নিয়ে আলোচনা করেছিলাম আমরা আগের দিনকে। তার জন্য একটা বেলুনের পরীক্ষা আমরা দেখেছিলাম। আজকে যেটা আমাদের শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়ার প্রধান কাজ, সেই প্রধান কাজ হচ্ছে গিয়ে আমাদের শরীরের ভেতরে অক্সিজেনের সাপ্লাই করা, আমাদের ফুসফুস থেকে সারা শরীরে যাতে অক্সিজেন ছড়িয়ে পড়তে পারে, এবং শরীরের বিভিন্ন অংশে যে কার্বন ডাই অক্সাইড নামক গ্যাসটি তৈরি হচ্ছে পদার্থটি, সেই কার্বন ডাই অক্সাইডটাকে শরীর থেকে বার করে দেওয়া। তাহলে দুটো প্রশ্ন এখানে হচ্ছে কি আমি করব, কার্বন ডাই অক্সাইডটাকে বের করে দেওয়া কেন দরকার? যদি কার্বন ডাই অক্সাইড আমাদের শরীরে থাকতোই একটু বেশি পরিমাণে, কি এমন সমস্যা হতো? আর 2 নম্বর, অক্সিজেন নেওয়ারই বা কি দরকার? হ্যাঁ, উত্তর হিসাবে বলতে পারো যে হ্যাঁ, আমাদের কোষের বেঁচে থাকার জন্য বা বাঁচিয়ে রাখার জন্য, কোষের স্বাভাবিক কার্যকলাপ রক্ষা করার জন্য অক্সিজেনের দরকার রয়েছে। সেই কারণে অক্সিজেনের প্রয়োজন, সেইটা আমরা ফুসফুসের মাধ্যমে নিচ্ছি, ফুসফুস থেকে রক্তে প্রবেশ করছে, রক্তের মধ্যে দিয়ে আমাদের সারা শরীরের যথোপযুক্ত অঙ্গগুলোতে পৌঁছে যাচ্ছে। আমাদের ব্রেনে পৌঁছচ্ছে, মস্তিষ্কে, আমাদের যকৃতে পৌঁছচ্ছে, আমাদের বৃক্কে পৌঁছচ্ছে, আমাদের পেশিগুলোতে পৌঁছচ্ছে, আমাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ছে সেই অক্সিজেনটা। তাহলে কার্বন ডাই অক্সাইডটাকে বার করার জন্য দরকারটা এত কি গুরুত্বপূর্ণ, সেখানে কার্বন ডাই অক্সাইডই কেন বেরোচ্ছে, আর সেটাকে বের করে দেওয়াটা কেন দরকার? আশা করছি তোমরা হচ্ছে গিয়ে জানো, বা একটু বাদে আমরা সেটা নিয়ে আলোচনা করবো। আচ্ছা, এর উত্তরটা একটু কিছুক্ষণ পরেই দেওয়া যাবে না হয়। কার্বন ডাইঅক্সাইড কিভাবে রক্তের মধ্যে থাকে সেটা যখন আমরা আলোচনা করব, তখন তোমরা বুঝতে পারবে, হয়তো কিছুটা উত্তরটা পাবে, যে কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীর থেকে কেন। এটা বলতে পারো যে কার্বন ডাইঅক্সাইড একটা বজ্র পদার্থ, কিন্তু হঠাৎ করে একজন বলে দিল যে কার্বন ডাইঅক্সাইড বজ্র পদার্থ, তার মানে ওটা বজ্র পদার্থ হয়ে গেল, তা তো নয়। কিন্তু তার মানে এটা জানতে হবে যে কার্বন ডাইঅক্সাইড আমাদের শরীরে কি কি কাজ করে, কি কি ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করতে পারে যদি কার্বন ডাইঅক্সাইড বেশি পরিমাণে আমাদের রক্তে থেকে যায়। সেই কারণেই ওটাকে আমাদের বার করে দেওয়া দরকার, এলিমিনেট করে দেওয়া দরকার। থ্রু কিভাবে? নিঃশ্বাসের মাধ্যমে। দ্বিতীয়ত, আচ্ছা আমি এখানে একটা কোশ্চেন করছি, তোমরা তো উত্তরটা হয়তো দিতে পারবে না, বা যেহেতু মাইক্রোফোন নেই সেই কারণে উত্তর দিতে পারো না, কিন্তু তোমরা নিজেরা হয়তো একটুখানি ভেবে দেখতে পারো। আচ্ছা ভাবো তো, কোনো একজন পেশেন্টকে যখন হচ্ছে গিয়ে হসপিটালে রাখা হয়, কোনো একজন পেশেন্টকে ধরো খুব অসুস্থ রয়েছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, হসপিটালে নিয়ে যাওয়ার পরে তাকে অক্সিজেন দেওয়ার দরকার পড়েছে। তো অক্সিজেন যদি এতই ভালো একটা গ্যাস হতো, তাহলে তাকে তো অনেকক্ষণ ধরে দীর্ঘ সময় সে সুস্থ হয়ে গেছে, মানে মোটামুটি আর তার মনে হচ্ছে অক্সিজেনের দরকার নেই সিলিন্ডার থেকে, সে বায়ুতে যে পরিমাণ অক্সিজেন রয়েছে সেটাকে নিয়েই সে তার স্বাভাবিক শারীরবৃত্তীয় কাজগুলো করতে পারবে। কিন্তু তা সত্ত্বেও তাহলে তাকে তখন সেটা থামিয়ে দেওয়া হয় কেন? সে তো বলতেই পারে আমাকে ডাক্তারবাবু আরো কিছুটা অক্সিজেন দিন, খুব ভালো লাগছে। বা আমরাও ধোঁয়া থেকে বাঁচার জন্য মাস্ক পরছি, করোনা থেকে বাঁচার জন্য মাস্ক পরছি, কিন্তু এইসবের ফলে আমরা কিছুটা পরিমাণ অক্সিজেন কখনো কখনো কমও ইনহেল করি। তাহলে ডাক্তাররা বা কেউ এখনো পর্যন্ত এটা কেন প্রেসক্রাইব করছেন না যে আমরা দৈনন্দিন চলাফেরার পথে হঠাৎ করে একটুখানি অক্সিজেন আমরা একটু টেনে নিলাম একটা সিলিন্ডার থেকে? আমরা কিন্তু অতিরিক্ত পরিমাণ অক্সিজেন নিচ্ছি না। তার কারণটা জেনে রাখবে। অতিরিক্ত আমরা কতটা পরিমাণে অক্সিজেন নিই, গ্রহণ করি? এনিওয়ান? এনিওয়ান? কে কে পারবে একটুখানি হাত তোলো তো, একটু দেখি। আমরা কতটা পরিমাণে অক্সিজেন নিই? আচ্ছা, আমাদের বায়ুতে অক্সিজেনের পার্সেন্টেজ কত? তোমরা যে ক্লাসরুমে বসে আছো, এই ক্লাসরুমের মধ্যে কতটা অক্সিজেন রয়েছে? এনিওয়ান?
পার্সেন্টেজে? সবাই একে ওকে তাকে দেখছে, একজন হাত তুলেছে। ওকে, একজনই জানে শুধু, বাকিরা? দুর্ভাগ্যের বিষয় আমি আর কারোর হাত দেখতে পাচ্ছি না। আর একজন দেখলাম হাত তুললো, যতটা ক্যামেরার ফ্রেমে আসছে আমি ততটা দেখতে পাচ্ছি। 3-4 জন হাত তুলেছে। ওকে, আমাদের অক্সিজেনের পরিমাণ হচ্ছে বায়ুতে 20.9%-এর কাছাকাছি। তোমরা পরিবেশ বিজ্ঞানেও পড়েছো, ইভিএস এ পড়ছো নিশ্চয়ই। অ্যাপ্রক্সিমেটলি 20.9% আমাদের হাওয়াতে অক্সিজেন রয়েছে। তার মানে তোমরা এখন কতটা নিচ্ছ? যখন তোমরা নিচ্ছ, টানছো নাক দিয়ে হাওয়াটা, তার মধ্যে 20.9% অক্সিজেন, অ্যাপ্রক্সিমেটলি 79% প্লাসে হচ্ছে গিয়ে আমাদের কি রয়েছে, 79%-এর কাছাকাছি নাইট্রোজেন রয়েছে, আর বাকি সব অন্যান্য গ্যাসগুলো আমরা নাক দিয়ে নিচ্ছি। তাহলে এই 20.9%-এর জায়গায় আমি যদি তোমাদেরকে এমন একটা গ্যাস দেওয়া হলো, বা ধরো আমাকেই কেউ দিল 22% অক্সিজেন রয়েছে, বা 24% অক্সিজেন রয়েছে, মানে খুব ভালো অক্সিজেন, মানে একটু বেশি পরিমাণে অক্সিজেন রয়েছে, তাহলে আমি কি ওই রকম অক্সিজেন নিয়ে দিনের পর দিন থাকতে পারবো? বা ধরো তোমরা এমন একটা পৃথিবীর বাইরে এমন একটা গ্রহে গেছো যে গ্রহেতে 50% অক্সিজেন রয়েছে হাওয়াতে, ধরে নিচ্ছি কাল্পনিক, 50% অক্সিজেন রয়েছে, তাহলে সেই অক্সিজেনটা কি তো আমাদের জন্য ভালো হবে? আমরা কি ওখানে ওই হাওয়াতে বেঁচে থাকতে পারবো? কারণ প্রচুর অক্সিজেন রয়েছে। এক্স্যাক্টলি দ্য উত্তর হচ্ছে গিয়ে না, বেশি পরিমাণ অক্সিজেন আমাদের শরীরের ক্ষতি করবে। কম অক্সিজেনে যেমন আমরা হাঁপিয়ে যাব, অতিরিক্ত অক্সিজেনও কিন্তু আমাদের কোষকে ক্ষতি করে। ঠিক একইভাবে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডও আমাদের রক্তে থাকলে সেটা আমাদের কোষকে ক্ষতি করে। ওকে, তাহলে এবারে আমরা হচ্ছে কি পরেরটাতে কি ধরনের ক্ষতি করে তোমরা একটুখানি জানার জন্য একটুখানি এই শব্দটা হচ্ছে গিয়ে মন লিখে রাখতে পারো বা মনে রাখতে পারো। সেই শব্দটার না, সেই পদার্থটার নাম হচ্ছে গিয়ে, সরি একটু হ্যাং করে গেছে, দাঁড়াও, সেই শব্দটার বা পদার্থটার নাম হচ্ছে গিয়ে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বলা হয়। কি বলা হয়? ক্লাস 9, তাও আমি শব্দটা বলবো তোমাদেরকে মনে রাখার জন্য। সেটাকে কি বলা হয়? রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস। ইন শর্ট সেটাকে বলা হয় হচ্ছে গিয়ে ROS, রস, রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস। তো কোনো কারণে যদি বেশি পরিমাণ হচ্ছে গিয়ে অক্সিজেনের মধ্যে আমরা থাকি, তাহলে আমাদের শরীরে প্রচুর পরিমাণে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হয়, যেটা আমাদের শরীরের পক্ষে মোটেই ভালো নয়, সেটা হচ্ছে গিয়ে ক্ষতিকারক। তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ? একটুখানি আমার সিস্টেমে সমস্যা হচ্ছিল, আমি আরেকবার স্ক্রিনটা শেয়ার করছি। ওকে, আরেকবার একটুখানি তোমরা কাইন্ডলি হাত তুলে বলো যে তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। সরি এভরিওয়ান, দেখতে পাচ্ছিল তো? ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে এইবারে হচ্ছে গিয়ে যেটা প্রধান জিনিস যেটা জানার দরকার পড়ে, সেটা হচ্ছে গিয়ে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের তাহলে বহন কিভাবে হয় আমাদের রক্তের মধ্যে, O2 এবং CO2। একটা জিনিস তোমরা হয়তো হচ্ছে গিয়ে সংবহন তন্ত্রে পড়েছো, আমাদের হৃৎপিণ্ড থেকে বায়ু হচ্ছে গিয়ে রক্ত কোথায় যাচ্ছে? লাংসে যাচ্ছে। লাংস থেকে আবার কোথায়? লাংস মানে ফুসফুস। ফুসফুস থেকে সেই রক্ত আবার হৃৎপিণ্ডে ফিরে আসছে। হৃৎপিণ্ড থেকে রক্ত কোথায় যাচ্ছে? ফুসফুসে। ফুসফুস থেকে সেই রক্ত আবার হৃৎপিণ্ডে ফিরে আসছে।
কোথায় আসছে? বাম অলিন্দে আসছে, সেখান থেকে বাম নিলয় হয়ে সেটা সারা শরীরে ছড়িয়ে পড়ছে রক্তজালকের মধ্যে দিয়ে। তারপরে সেখান থেকে আবার ইনফিরিয়ার ভেনা কাভা এবং সুপিরিয়ার ভেনা কাভার মধ্যে দিয়ে সেটা আবার ডান অলিন্দে ফিরে আসছে। ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয়ে প্রবেশ করে এবং সেখান থেকে রক্ত আবার কোথায় চলে যায়? ফুসফুসে। তো এই চক্রাকারের পদ্ধতিতে রক্তটা ক্রমাগত ঘুরতেই থাকছে। তাহলে আমাদের যেটা জানার বিষয় সেটা হচ্ছে পরবর্তী ধাপটা। সেটা হচ্ছে আমাদের রক্তে, কোশ্চেন হয়তো তোমাদের মাথায় আসতে পারে, অক্সিজেন কি গ্যাস হিসাবেই বাহিত হয়? কার্বন ডাই অক্সাইড কি গ্যাসিয়াস ফর্মেই হচ্ছে গিয়ে বাহিত হয়? যেমন ধরো পুকুরে চান করতে গেলাম, মুখটা ডুবে একটু বুদবুদের মতো ফু দিলাম, তাহলে কি আর বুদবুদ ওঠে? তাহলে কি আমাদের লাংস থেকে, আমাদের ফুসফুস থেকে সেই রকমই কিছু বুদবুদের মতো রক্তে প্রবেশ করছে? কিন্তু না, একদমই নয়। আমাদের ফুসফুস থেকে যখন রক্তে যেটা প্রবেশ করে সেটা হচ্ছে গিয়ে মেজরলি, প্রধানত কোনটা? অক্সিজেন। সেই অক্সিজেনকে নিয়ে যাওয়ার জন্য আমাদের রক্তে কি রয়েছে? তোমরা এই নামটা অনেক আগেই শুনেছো, সেটা হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন নামক একটি রঞ্জক আমাদের রক্তে উপস্থিত থাকে। পার্টিকুলারলি কোন অংশে উপস্থিত থাকে? আমাদের লোহিত রক্তকণিকার মধ্যে। আমাদের লোহিত রক্তকণিকার মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন, যেটা অ্যারো দিয়ে এইমাত্র দেখালাম, হিমোগ্লোবিন। সেই হিমোগ্লোবিন কি করতে পারে? একটা হিমোগ্লোবিন এইচবি 4খানা অক্সিজেনকে বহন করতে পারে। কতগুলো? 4খানা অক্সিজেন মলিকিউলকে সে বহন করতে পারে। তাহলে এই যে অক্সিজেনটা রক্তে প্রবেশ করলো, যদি আমি ধরে নিই 100% অক্সিজেন, যেটা হচ্ছে কি 100%, যেটা অ্যালভিওলাই বা ফুসফুস থেকে রক্তে প্রবেশ করলো, তার মধ্যে 98.5%, কত পার্সেন্ট? 98.5% হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়। বাকি 1.5%, মাত্র 1.5%, খুবই স্বল্প পরিমাণে, কিন্তু এটাই অনেকটা। এটা কি থাকে? রক্তে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয় না। ওরা ফুসফুস থেকে যখন রক্তটা হৃৎপিণ্ডে ফিরে আসছে, যেটাকে আমরা কি বলছি? বিশুদ্ধ রক্ত, অক্সিজেন যুক্ত রক্ত বা অক্সিজেনেটেড ব্লাড। সেই রক্তের মধ্যে পুরো অক্সিজেনটাই যে হিমোগ্লোবিনের সাথে যুক্ত অবস্থায় থাকে তা নয়। কিছুটা পরিমাণ অক্সিজেন, খুব সামান্য পরিমাণ হলেও কিছুটা পরিমাণ অক্সিজেন রক্তে দ্রবীভূত অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? ডিজলভড অবস্থায় থাকে, দ্রবীভূত অবস্থায় থাকে, হয়ে হৃৎপিণ্ডে ফিরে আসে। হৃৎপিণ্ডের কোন অংশে ফিরে আসে? বাম অলিন্দে ফিরে আসে। কোথায় ফিরে আসে? লেফট অট্রিয়াম, মানে বাম অলিন্দ। তাহলে হিমোগ্লোবিনের 100%টা, যেটা অক্সিজেন আমরা অ্যালভিওলাই থেকে ঢুকছে রক্তে, তার বেশিরভাগটা হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয় আর খুব সামান্য পরিমাণে দ্রবীভূত অবস্থায় থাকে। তারপরে কি হয়? সেই হৃৎপিণ্ড থেকে রক্তটা সারা শরীরে ছড়িয়ে পড়ে। কোথায় ছড়িয়ে পড়ে? সমস্ত কোষে। কি রয়েছে? অক্সিজেনেটেড হিমোগ্লোবিন, আর থেকে হিমোগ্লোবিনের মধ্যে অক্সিজেন যুক্ত অবস্থায় রয়েছে লোহিত রক্তকণিকা। এরকম লক্ষ লক্ষ লোহিত রক্তকণিকা হচ্ছে গিয়ে সেই অক্সিজেনকে বহন করে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? আমাদের সারা শরীরে, শরীরের বিভিন্ন অঙ্গে, পেশিতে নিয়ে যাচ্ছে, হাড়ে নিয়ে যাচ্ছে, হৃৎপিণ্ডে নিয়ে যাচ্ছে, মস্তিষ্কে পাঠাচ্ছে, শরীরের সমস্ত কোষ কলাতে পাঠাচ্ছে। তারপরে সেই রক্তটা যখন টার্গেট মানে নির্দিষ্ট অঞ্চলে পৌঁছয়, সেখান থেকে কি হয়? অক্সিজেন যেটা হিমোগ্লোবিনের সাথে যুক্ত ছিল, সেই অক্সিজেনটা কোষের মধ্যে ঢুকে যায়। সেটা ডিজলভড অক্সিজেন হতে পারে, সেটা হিমোগ্লোবিন থেকে বেরিয়ে যাওয়া অক্সিজেন, মানে ফ্রি অক্সিজেন হয়, সেইটাও চলে আসে। এইবারে একটা খুব ইন্টারেস্টিং, তোমরা হয়তো একটু উঁচু ক্লাসে উঠলে পড়বে, একটা সময় অ্যালভিওলাইতে কি হলো? অ্যালভিওলাই অংশটাতে, অ্যালভিওলাই যেখানে ছিল, অ্যালভিওলাই থেকে হচ্ছে কি হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন যুক্ত হলো। হিমোগ্লোবিন অক্সিজেনকে অ্যাট্রাক্ট করলো, আকর্ষণ করলো। আবার ঠিক উল্টো দিকে যখন টিস্যু বা কলাতে পৌঁছচ্ছে, সেই অক্সিজেনটা আবার ওই কলা থেকে এই হিমোগ্লোবিনকে ত্যাগ করে
নির্দিষ্ট কোষে পৌঁছে যাচ্ছে। তার মানে এখানে যদি আমি ধরে নিই একটা ম্যাগনেট ছিল, তাহলে সেই ম্যাগনেটটা কে? যে হিমোগ্লোবিনের থেকে অক্সিজেনকে কেড়ে নিয়ে টিস্যুকে পাঠাচ্ছে বা কোষটাকে পাঠাচ্ছে। আরেকবার বলছি, আমাদের কলা কোষে, আমাদের শরীরের বিভিন্ন অংশে কি এমন পদার্থ রয়েছে, যে পদার্থটা, যে এলিমেন্টটা হিমোগ্লোবিনের সাথে খুব ভালো বন্ধুত্ব থাকা অক্সিজেনকে বিচ্যুত করিয়ে সেই অক্সিজেনকে টেনে নিয়ে নিচ্ছে, নিয়ে কোথায় পাঠাচ্ছে? সেই ফ্রি অক্সিজেনটাকে পাঠাচ্ছে হচ্ছে গিয়ে যে কোষের সেই অক্সিজেনটা দরকার, সেই কোষটাকে পাঠাচ্ছে, যাতে কোষটা বেঁচে থাকতে পারে। কেউ কি বলতে পারবে? একটুখানি ভাবো, সেই পদার্থটা কি? এটা হচ্ছে গিয়ে আরেকটা হিমোগ্লোবিনের মতনই তার একটা নাম আছে। সেই পদার্থটার নাম আমি ইংলিশে লিখছি। তোমরা হয়তো এটার নাম শুনেছ। কি নাম? মায়োগ্লোবিন। হিমোগ্লোবিনের কাছাকাছি প্রায় ধর্ম। মায়োগ্লোবিনের আকর্ষণ ক্ষমতা অক্সিজেনের প্রতি হিমোগ্লোবিনের থেকে বেশি, যেটাকে ইংলিশে বলা হয় অ্যাফিনিটি। অ্যাফিনিটি ফর অক্সিজেন, অক্সিজেনের জন্য অ্যাফিনিটি, আকর্ষণ মায়োগ্লোবিনের অনেক বেশি হিমোগ্লোবিনের থেকে। তো তার ফলে কি হয়, মায়োগ্লোবিন কোথায় থাকে? আমাদের যে রক্তবাহের বাইরের যে অঞ্চলটা, কোষ কলার যে অঞ্চল, কোষের মধ্যেই বিভিন্ন জায়গায়, সাইটোপ্লাজম, এইসব জায়গাতে আমরা মায়োগ্লোবিন কিছুটা পরিমাণে দেখতে পাই, পার্টিকুলারলি কোষের বাইরে এবং রক্তবাহের মাঝে ইন্টারস্টিশিয়াল স্পেস যেগুলো থাকে, সেই সব জায়গাতে প্রচুর পরিমাণে মায়োগ্লোবিন থাকে। এই মায়োগ্লোবিন কি করে, ওর অ্যাট্রাকশন এতটাই বেশি অক্সিজেনের প্রতি, অ্যাফিনিটি, অক্সিজেন হিমোগ্লোবিনের হাত ছেড়ে দেয়, হাত ছেড়ে মায়োগ্লোবিনের হাত ধরে নেয়। সেই মায়োগ্লোবিন কি করে, অক্সিজেনকে নিয়ে কোষের মধ্যে পৌঁছে দেয়। এই ঘটনাটা হচ্ছে গিয়ে কোথায় ঘটে? আমাদের সমস্ত পেরিফেরি অঞ্চলে। ভাবো এবারে, তোমরা যে নিঃশ্বাসটা নিলে বা প্রশ্বাসটা নিলেই মাত্র, সেটার মধ্যে দিয়ে যে পরিমাণ অক্সিজেন তোমার অ্যালভিওলাই বা ফুসফুসের মধ্যে ঢুকলো, সেখান থেকে অ্যালভিওলাইতে পৌঁছলো, অ্যালভিওলাইয়ের চারপাশে প্রচুর রক্তবাহ রয়েছে। সেই রক্তবাহের মধ্যে কি যাচ্ছে? রক্ত যাচ্ছে। রক্ত যাচ্ছে মানে তার ভেতরে লোহিত রক্তকণিকাও যাচ্ছে। লোহিত রক্তকণিকার মধ্যে রয়েছে হিমোগ্লোবিন। সেই হিমোগ্লোবিন অক্সিজেনকে অ্যাট্রাক্ট করলো, অক্সিজেনকে কাছে ডেকে নিল এবং অক্সিজেন গিয়ে হিমোগ্লোবিনের সাথে জুড়ে গেল। তারপরে সেই অক্সিজেনেটেড হিমোগ্লোবিন আমাদের আবার হৃৎপিণ্ডে ফিরে এলো, হৃৎপিণ্ড থেকে সারা শরীরে ছড়িয়ে পড়লো। কিন্তু শরীরের বাকি অংশগুলোতে যেই গেল, সেখানে আরেকজন পাওয়ারফুল আরেকজন বসে আছে, সে হচ্ছে মায়োগ্লোবিন, অক্সিজেনকে নেওয়ার জন্য আরো ভালো যন্ত্র। তো সেই মায়োগ্লোবিন কি করলো, অক্সিজেনকে নিয়ে নিল, নিয়ে হিমোগ্লোবিনকে ফ্রি করে দিল। সেই হিমোগ্লোবিনের সাথে কে যুক্ত হয়? সেই ফাঁকা হিমোগ্লোবিনের সাথে তারপরে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়। কার্বন ডাইঅক্সাইড কোথায় তৈরি হয়েছিল? কার্বন ডাইঅক্সাইড আমাদের কোষের মধ্যে তৈরি হয়েছিল। কেন তৈরি হয়? আমাদের কোষের মধ্যে যে বিপাক ক্রিয়াটা চলে, মেটাবলিক প্রপার্টি, মেটাবলিক অ্যাক্টিভিটি যেগুলো চলে, মেটাবলিজম যেগুলো হয়, বিপাক ক্রিয়া, সেই বিপাক ক্রিয়ার ফলে আমাদের শরীরে প্রচুর পরিমাণে কি তৈরি হয়? কার্বন ডাইঅক্সাইড, প্রচুর পরিমাণে, অনেক অনেক কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। সেই কার্বন ডাইঅক্সাইড দুভাবে যাতায়াত করে। সেই কার্বন ডাইঅক্সাইডটা যখন অ্যালভিওলাই অব্দি ফিরে আসে, কোথায় ফিরে আসবে? সেই অ্যালভিওলাই যখন আবার ফিরে আসবে, কোথায় ফিরে আসবে? সেই কার্বন ডাইঅক্সাইডটা আবার কোথায় ফিরে আসতে হবে? কার্বন ডাইঅক্সাইডকে ফুসফুসে ফিরে আসতে হবে। কোথা থেকে ফিরে আসতে হবে? এই যে কলায় তৈরি হয়েছিল সেখান থেকে ফুসফুসে ফেরত আসবে, দিয়ে ফুসফুস থেকে বেরিয়ে যাবে নাক দিয়ে। তাহলে সেই কার্বন ডাইঅক্সাইড কিভাবে রক্তের মধ্যে থাকে? সেই কার্বন ডাইঅক্সাইডের 7% রক্তে দ্রবীভূত অবস্থায় থাকে। 100% যদি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে থাকে কলাতে, তার 7% কি থাকে? রক্তে দ্রবীভূত অবস্থায় থাকে। 23%, 23% হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়। কোন হিমোগ্লোবিন? যেই হিমোগ্লোবিনটা ফাঁকা হয়ে গিয়েছিল। কেন ফাঁকা হয়ে গিয়েছিল? কারণ ও অক্সিজেন ত্যাগ করে দিয়েছিল। আর সব থেকে বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইড রক্তের মধ্যে থাকে হচ্ছে গিয়ে জলের সাথে বিক্রিয়া করে।
H2O হচ্ছে জল, তার সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড CO2, করে কি তৈরি করে, করে যেটা তৈরি করে সেটার নাম হচ্ছে H2CO3। H2CO3 আবার ভেঙে যায়, কিসে ভেঙে যায়, H প্লাস যেটা হচ্ছে কি হাইড্রোজেন আয়ন, আর HCO3 মাইনাস। এই HCO3 মাইনাসটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ ছবিতে। তাহলে আমার ছিল কার্বন ডাই অক্সাইড, প্লাজমার মধ্যে কি রয়েছে, প্রচুর পরিমাণে জল রয়েছে রক্তের মধ্যে, কার্বন ডাই অক্সাইড সঙ্গে সঙ্গে জলের সাথে বিক্রিয়া করে। দেখো এখানে দুটো হাইড্রোজেন, একটা কার্বন, তিনটে অক্সিজেন হয়ে গেল, বাইকার্বনেট। তো H2CO3 তৈরি করলো। H2CO3 সঙ্গে সঙ্গে হচ্ছে কি আবার ভেঙে গিয়ে H প্লাস এবং HCO3 মাইনাস তৈরি করলো। তোমরা হয়তো জানো এই H প্লাসটা কিন্তু অ্যাসিড বেসিক্যালি। তাহলে কি হয়, রক্তে যদি কোনো কারণে কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, আমাদের রক্তের প্রচন্ড সম্ভাবনা থাকে হচ্ছে কি আমাদের রক্তের যে পিএইচ এর মাত্রা, যেটা 7.4 বলা হয় আমাদের রক্তের পিএইচ, সেই 7.4 থেকে রক্তটা ক্রমশ অ্যাসিডিক হয়ে যায়। কি হয়, অম্ল আর ক্ষার তোমরা হয়তো ভৌতবিজ্ঞানে পড়ছো, অ্যাসিড মানে অম্ল। তো অ্যাসিডের কম্পোনেন্ট হচ্ছে কি রক্তের মধ্যে বেড়ে যায়, সেটা আমাদের শরীরের পক্ষে মোটেই ভালো নয় দীর্ঘ সময়ের জন্য, রক্ত যদি অ্যাসিডিক অবস্থাতে থাকে। তো সেই কারণে কি হয়, অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডকে শরীর সবসময় চেষ্টা করে রক্ত থেকে বার করে দেওয়ার। আশা করছি তোমরা হচ্ছে গিয়ে এই পোর্শনটা বুঝতে পেরেছো। তো সেই যে ডিজলভ কার্বন ডাই অক্সাইডটা ছিল, হিমোগ্লোবিনের সাথে যুক্ত থাকা কার্বন ডাই অক্সাইড, আর বাইকার্বনেট রূপে যে কার্বন ডাই অক্সাইডটা ছিল, এই তিনটেই 7%, 23 আর 70, তিনটেকে যদি যোগ করো দেখো 100 হয়ে যাচ্ছে, 100 হয়ে যাচ্ছে, 70 আর 23 হচ্ছে গিয়ে 93, আর সাথে হচ্ছে গিয়ে 100। এই পুরো কার্বন ডাই অক্সাইডটা কোথায় চলে আসে, অ্যালভিওলাইতে চলে আসে, অ্যালভিওলাই থেকে শ্বাস প্রশ্বাসের সময় সেটা হচ্ছে কি বাইরে বেরিয়ে যায়। এই ঘটনাটা আমাদের শরীরে কন্টিনিউয়াসলি হয়ে চলেছে। তার মানে এখান থেকে দুটো জিনিস আমি হচ্ছে কি আজকে কনক্লুড করছি, কার্বন ডাই অক্সাইড আমাদের রক্তের মধ্যে কিভাবে বাহিত হয়, তিনটে অবস্থায় বাহিত হয়, তিনটে ভাবে। এক হচ্ছে গিয়ে দ্রবীভূত অবস্থায়, 2 নম্বর হচ্ছে হিমোগ্লোবিনের সাথে যুক্ত থেকে বাহিত হয়, হিমোগ্লোবিনের সাথে বন্ড তৈরি করে, আর 3 নম্বর হচ্ছে গিয়ে জলের সাথে বিক্রিয়া করে বাইকার্বনেট আয়ন রূপে হচ্ছে গিয়ে বাহিত হয়। 2 নম্বর, অক্সিজেন কিভাবে বাহিত হয় রক্তের মধ্যে, অক্সিজেনেটেড ব্লাড যখন বলা হচ্ছে, অক্সিজেন হচ্ছে গিয়ে বেশিরভাগটা 98.5% হচ্ছে গিয়ে হিমোগ্লোবিনের সাথে যুক্ত অবস্থায়, আর খুব সামান্য কিছুটা অংশ হচ্ছে গিয়ে দ্রবীভূত অবস্থায় আমাদের রক্তের মধ্যে ঘোরাফেরা করে। ঠিক আছে। আর মায়োগ্লোবিন নামক বস্তুটার হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের কলাতে অক্সিজেনকে টেনে নিতে, যাতে আমাদের কোষ এবং কলা হচ্ছে কি সেই অক্সিজেনটা পায়। ওকে, আজকের মতো এই পর্যন্তই, এটাই ছিল। পরের দিন থেকে আমরা একটা অন্য সিস্টেম আলোচনা করব। শ্বসনতন্ত্রের এটাই হচ্ছে কি মেজর একটা গুরুত্বপূর্ণ পোর্শন। ঠিক আছে।